গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপর আরও একটি ক্লাস আজকে নিব। তো তোমরা আশা করি প্রস্তুত আছো। এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং সেগুলোরও যে সমস্যাগুলো ছিল সেগুলো আশা করি বাসায় তোমরা ঠিকভাবে সমাধান করেছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনা শুরু করছি। শুরুতেই যে প্রশ্নটি রয়েছে একটু দেখো, কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তো তোমাদেরকে আগে জানতে হবে যে কৌণিক ভরবেগ কাকে বলে। হ্যাঁ, কৌণিক ভরবেগ কাকে বলে, ঠিক আছে? মনে আছে তোমাদের কৌণিক ভরবেগের সংজ্ঞাটি? আমি একটু বলছি, আবার একটু শোনো। যে কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল সমান সমান কী ছিল? আর গুণ পি। হ্যাঁ, অর্থাৎ কোনো কোনো ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং তাদের রৈখিক ভেক্টরের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ, ঠিক আছে? ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। আর কৌণিক বেগ অর্থাৎ কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাহলে কৌণিক সরণের হারকে বলা হয় কৌণিক বেগ। কৌণিক বেগকে কী দিয়ে প্রকাশ করা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা কি, এটা আমরা বের করব। ধরা যাক একটি বস্তু কোনো একটি অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক দ্রুতিতে ঘূর্ণায়মান। তাহলে আমাদের এখানে কৌণিক বেগটা হচ্ছে সমান সমান কৌণিক বেগে, তাই না? ওমেগা সমকৌণিক দ্রুতিতে ঘূর্ণায়মান। তার মানে আমার এই ওমেগা সেম থাকবে প্রত্যেকটি কণার জন্য। উক্ত বস্তুর যে কোনো একটি কণার ভর এমন, ঠিক আছে? একটা বস্তুর অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। সেই কণাগুলোর যে কোনো একটি কণার ভর এমন এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণাটির লম্ব দূরত্ব হচ্ছে r1 এবং কণাটির বেগ v1, রৈখিক বেগ এটা। তার মানে এখানে কৌণিক বেগ সেম থাকবে বাট রৈখিক বেগ সেম না, ঠিক আছে? তো এখানে কণাটির রৈখিক বেগ v1 হলে আমরা কৌণিক ভরবেগের যে সূত্রটি জানি, L = r ক্রস পি, তাই না? বা আর পি সাইন থিটা লেখা যায়। তো আর পি, তো আর পি যদি হয়, এখানে পি দ্বারা কি বোঝায়? রৈখিক ভরবেগ, অর্থাৎ আর এম ভি। হ্যাঁ, রৈখিক ভরবেগ এটি লেখা যায়। তাহলে আমরা এখানে এম এর পরিবর্তে কি বসাবো? এম অন। আর এর পরিবর্তে কি বসাবো? আর অন। ভি এর পরিবর্তে ভি অন। তাহলে প্রথম কণাটির এখানে একটি চিত্রের সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো যে এটি একটি দৃঢ় বস্তু। এই বস্তুটি এ বি অক্ষের সাপেক্ষে ঘুরছে। এখানে অসংখ্য কণা রয়েছে। একটি কণা, এটি একটি কণা, এটি একটি কণা, এটি একটি কণা, এটি একটি কণা। প্রত্যেকটা কণার এই ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্ব দেওয়া আছে। যেমন এটা mn, এই কণাটির ভর mn আর এদের দূরত্ব কি rn। এই কণাটির ভর হচ্ছে m4 আর তাদের দূরত্ব কি লম্ব দূরত্ব r4। তো এইভাবে প্রত্যেকটা কণার দূরত্ব, লম্ব দূরত্ব এবং তাদের ভর দেওয়া হয়েছে। এই বস্তুটি হচ্ছে দৃঢ় বস্তু, তাই না? দৃঢ় বস্তু এবি অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে এই বস্তুটির ক্ষেত্রে কৌণিক ভরবেগ কেমন হবে? হ্যাঁ, এই বস্তুটির জন্য কৌণিক ভরবেগ কেমন হবে? একটু আগে আমরা যে কথাটা বললাম, একটা কণার জন্য যে কণাটির লম্ব দূরত্ব হচ্ছে r1, কণাটির ভর m1 এবং এটি ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ কি হবে? তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ L1 = m1 v1 r1। এটি কোন জায়গা থেকে এসেছে তোমরা তো বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, L = rp,
আমরা জানি কি এল ইকুয়াল টু আর পি, পির পরিবর্তে কি লিখব, এম ভি, অর্থাৎ আর এম ভি, এটি থেকে এসেছে এটি। হ্যাঁ, তো এল অন প্রথম কণার জন্য যদি এম অন ভি অন হয়, আবার আমরা কি জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কী হবে, ওমেগা আর অন। ওমেগা ওয়ান কেন হলো না, এখানে ওমেগা হচ্ছে সমকৌণিক দ্রুতি, প্রত্যেকটি কণার জন্য ওমেগার মান একই থাকবে, তাই আমরা এখানে ওমেগা অন দিব না, অর্থাৎ ওমেগা অন হবে না। তাহলে এখানে ভি ওয়ানের পরিবর্তে যদি আমি এই মানটি বসাই ওমেগা আর অন, তখন আমার কি আসবে, ওমেগা এম অন আর অন স্কোয়ার। তাহলে একটা দৃঢ় বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, তাই না? তো এইভাবে অসংখ্য কণার, প্রত্যেকটা কণার আলাদা আলাদা কৌণিক ভরবেগ রয়েছে। তাহলে সম্পূর্ণ বস্তুটির কৌণিক ভরবেগ যদি এল হয়, সম্পূর্ণ বস্তুটির কৌণিক ভরবেগ যদি এল হয়, তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এল ইকুয়াল টু এল অন প্লাস এল টু, তাই না, প্লাস এল থ্রি, এভাবে লেখা যায়। তাহলে ডট 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 ডট, তো সেই মানগুলো এখানে বসানো হয়েছে। এল অনের মান ওমেগা এম ওয়ান আর অন স্কোয়ার, সেমভাবে এল টুর মান ওমেগা এম টু আর টু স্কোয়ার, এল থ্রির মান এটা, ঠিক আছে? তো এইভাবে মানগুলো বসানো হয়েছে। এখন এখান থেকে কি কমন যায়, আমাদের ওমেগা কমন যায়, তাই না? তো ওমেগা যদি কমন নেই, তাহলে কি থাকবে, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু, হ্যাঁ, এম টু আর টু স্কোয়ার, ডট 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 ডট, এগুলো থাকবে এখানে, তাই না? তো তোমরা কমন নাও, কমন নেওয়ার পরে দেখো কি থাকে। তো এখানে কমন নেওয়া হলো, কমন নিলাম, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এম থ্রি আর থ্রি স্কোয়ার, তাই না? এখন এখানে সামেশান দিয়ে জিনিসটা বোঝানো হয়েছে যে এম এর মান আই এম আই, অর্থাৎ সবগুলোকে একটা সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। এখানে আই ইকুয়াল টু কী হতে পারে, আই ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, এখানে 1, 2, 3, 4 ডট ডট ডট, অর্থাৎ আয়ের মান যদি আমরা 1 বসাই তাহলে পাবো কি, এম ওয়ান, হ্যাঁ, আর আয়ের মান যদি 2 বসাই তাহলে পাবো কি, এম টু, আবার আর আই স্কোয়ার, ঠিক আছে? এখানেও আই ইকুয়াল টু কি, 1, 2, 3 এগুলো। তাহলে আমরা জানি আবার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আই আর আই স্কোয়ার, সুতরাং কী লেখা যায়, হ্যাঁ, ওমেগা আই। সুতরাং কৌণিক ভরবেগ সমান সমান ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর আই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে কৌণিক বেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে এটি হলো সম্পর্ক, অর্থাৎ এল ইকুয়াল টু কি, আই ওমেগা। এই সূত্রটি মনে রাখবে, এই সূত্রটি দিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হবে, অঙ্ক করার সময় সূত্রটি লাগবে, এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে এল দ্বারা কি বোঝায়, কৌণিক ভরবেগ। বিভিন্ন জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এল দ্বারা দৈর্ঘ্য বোঝায়, সেটি মনে রাখবে যে এই অধ্যায় এল দ্বারা বোঝায় কৌণিক ভরবেগ, আই দ্বারা কি বোঝায়, জড়তার ভ্রামক, আর ওমেগা দ্বারা কৌণিক বেগ, ঠিক আছে? তো যদি এখান থেকে আমরা কৌণিক ভরবেগের এককটি কি তোমাদের মনে আছে? হ্যাঁ, ও কৌণিক ভরবেগের একক আই হচ্ছে কি, এম আর স্কোয়ার, তাই না? হ্যাঁ, এখানে ওমেগা আছে, তো এখান থেকে আমরা এককটিও বের করতে পারি। আচ্ছা, টর্ক এটি সম্পূর্ণ নতুন। টর্ক বিষয়টি তোমরা এর আগে কখনো পড়োনি। তো টর্ক কাকে বলে, টর্ক জিনিসটা কি আসলে? টর্ক হচ্ছে যে আমরা ঘূর্ণায়মান অবস্থায় যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে সেই ঘূর্ণায়মান বলটা আসলে কি, টর্ক। আর সোজাসুজি কোনো বস্তুর উপর রৈখিক অবস্থায় যেটা বল প্রয়োগ করি সেটাকে কি বলা হয়, বল। টর্ক হলো ঘূর্ণায়মান অবস্থায় কোনো বল, ঠিক আছে? তাহলে টর্কের সংজ্ঞাটা কি হবে, যে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে। তাহলে সংজ্ঞাটি তোমাদের মনে রাখার জন্য তোমাদের জানতে হবে কি, মনে রাখার জন্য তোমাদের জানতে হবে যে টর্ককে কী দিয়ে প্রকাশ করা হয়, টাউ, এইভাবে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ,
আর ক্রস এফ। টাউ ইকুয়াল টু কি আর ক্রস এফ, তার মানে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। আর হচ্ছে ভর এফ, হ্যাঁ, প্রযুক্ত বল এর ভেক্টর গুণফলকে বলা হয় টর্ক। ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টরের সাথে যদি আমরা এফ ভেক্টর গুণ করি তাহলে কি পাবো, টর্ক। তাহলে টর্কের এককটি কি হবে, আর এর একক কি নিউটন, মিটার, সরি, আর এর একক হচ্ছে মিটার, আর এফ এর একক কি নিউটন। তাহলে মিটার নিউটন বা নিউটন মিটার, টর্কের একক হলো নিউটন মিটার। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার টর্কের সংজ্ঞাটি বুঝলে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো যে ঘূর্ণায়মান কেন্দ্রের সাপেক্ষে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর আর এবং কণার উপর প্রযুক্ত বল এফ হলে কেন্দ্রের সাপেক্ষে টর্ক টাউ ইকুয়াল টু কী হবে, আর গুণ এফ। ঠিক আছে, টাউ ইকুয়াল টু আর গুণ এফ। আচ্ছা, তাহলে টর্ক কি রাশি, ভেক্টর রাশি। টর্ক হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে অবশ্যই এর দিক রয়েছে। এখান থেকে আরেকটু ব্যাখ্যা করি যে আর ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, আর এফ সাইন থিটা। এখানে একটি একক ভেক্টর থাকতে পারে এন ক্যাপ, ঠিক আছে, আর এফ সাইন থিটা এন ক্যাপ। এটি হলো টর্কের গাণিতিক ব্যাখ্যা। আর এখান থেকে আমরা টর্কের দিক অর্থাৎ স্ক্রু, ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে টর্কের দিক নির্ণয় করতে পারি। তাহলে ডানহাতি স্ক্রু নিয়মটা কি, আর ও এফ এর সমতলে একটি ডানহাতি স্ক্রু স্থাপন করে আর থেকে যদি এফ এর দিকে ঘোরানো হয়, স্ক্রুটি যেদিকে ঘুরবে সেই দিকই হবে টাউ বা টর্কের দিক। এখানে একটু চিত্র দেখো যে এটি হলো আর, তাই না, ব্যাসার্ধ ভেক্টর আর, এটি থিটা। তাহলে এটা এই বাহুটা কি হবে, এই বাহুটা হলো আর সাইন থিটা, কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে এই বাহুটা হলো আর সাইন থিটা, ঠিক আছে। আর এটি হলো এফ, প্রযুক্ত বলের দিক। হ্যাঁ, তো এখান থেকে আমরা টর্কের সমীকরণটি পেয়েছি যে টর্ক টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। তাহলে এটাকে কি বলবো, এফ। আচ্ছা, আর এটি হলো ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণন কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো কণার উপর প্রযুক্ত বল এফ হলে এবং কেন্দ্রের সাপেক্ষে কণাটির টর্কের মান টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। এখন থিটা হচ্ছে আর ও এফ এর অন্তর্ভুক্ত কোণ। দিক, যেটি বললাম যে টাউ হলো একটি ভেক্টর রাশি, এর দিক রয়েছে। তো এর দিক, হ্যাঁ, এখানে একটি ডানহাতি স্ক্রুকে আর ও এফ এর সমতলে লম্বভাবে স্থাপন করে, একটি ডানহাতি স্ক্রুকে আর ও এফ এর সমতলে লম্বভাবে স্থাপন করে আর থেকে এফ এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে যে দিকে অগ্রসর হবে স্ক্রুটি, সেই দিকই হলো টর্কের দিক। সেই দিক হলো কি, টর্কের দিক। তাহলে টর্ক একটি কি রাশি, ভেক্টর রাশি। যেখানে যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দিকটি এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, ঠিক আছে। যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দিক এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। টর্কের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2 এবং একক হলো নিউটন মিটার। তো এই মাত্রাটা কোন জায়গা থেকে আসলো, ওই যে একই সমীকরণ, টাউ ইকুয়াল টু কি আর এফ, তাই না। আর এর মাত্রা হচ্ছে মিটার, আর এফ এর মাত্রা কি হবে আবার, এফ ইকুয়াল টু এম এ, তাই না। এর মাত্রা, তারপরে আবার এম এর মাত্রা, হ্যাঁ, এই সবগুলো মিলায়ে মাত্রাগুলো যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর একক হলো নিউটন মিটার। তাৎপর্য, হ্যাঁ,
টর্কের সংজ্ঞা যদি তুমি জানো যে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলা হয় টর্ক, তাহলে টর্কের মান 20 নিউটন মিটার। টর্কের মান 20 নিউটন মিটার বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে টাউ ইকুয়াল টু কত? 20 নিউটন মিটার। এটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তাহলে এখানে কি ছিল? আর, হ্যাঁ, আর এবং এফ। ঠিক আছে, টর্ক আর এবং এফ। আচ্ছা, আর একটা আছে টাউ ইকুয়াল টু আই আলফা। আই আলফা, ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই আলফা। এটা আর একটা ইকুয়েশন আছে, টাউ ইকুয়াল টু আই আলফা। তো এইটি দিয়ে, এই ইকুয়েশন দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ জড়তার ভ্রামকের মান যদি 20 হয়, আই ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে কৌণিক ত্বরণ হবে কত? 1। হ্যাঁ, আবার জড়তার ভ্রামক যদি 1 হয়, তাহলে কৌণিক ত্বরণ হবে কত? 20। কথাটা বুঝছো তোমরা? আমি আবার একটু বোঝাচ্ছি যে টাউ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, এখানে এমন হতে পারে যে 1 ইন্টু 20 অথবা 20 ইন্টু 1। ঠিক আছে, অর্থাৎ আয়ের মান যদি 1 হয়, আলফার মান হবে কত? 20। আবার আয়ের মান 20 হলে আলফার মান হবে কত? 1। অর্থাৎ কোনো দৃঢ় বস্তুর টর্ক 20 নিউটন মিটার বলতে বোঝায় যে পরিমাণ টর্ক 1 কেজি মিটার স্কোয়ার জড়তার ভ্রামক বিশিষ্ট বস্তুতে 20 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ টর্ক। ঠিক আছে, হ্যাঁ, এটি তো অর্থাৎ আমরা যদি সমীকরণ জানি, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা আমরা সহজেই দিতে পারবো। টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক। টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক। আচ্ছা, কি ধরনের সম্পর্ক আছে? ধরা যাক একটি দৃঢ় বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটি কোনো একটি অক্ষের সাপেক্ষে আলফা সমকৌণিক ত্বরণে, এখানে আলফার মানটা সেম প্রত্যেকটা কণার জন্য, আলফা সমকৌণিক ত্বরণে ঘূর্ণায়মান। উক্ত বস্তুর যে কোনো একটি কণার ভর m1 এবং ঘূর্ণন অক্ষ থেকে কণাটির লম্ব দূরত্ব r1। তো এখানে প্রশ্ন হলো যে আলফার মানটা সেম কেন? হ্যাঁ, এখানে রৈখিক ত্বরণ এ এর মানটা সেম না, প্রত্যেকটা কণার জন্য আলাদা, কিন্তু আলফার মানটা এখানে একই কেন? এখানে প্রত্যেকটি কণার ঘূর্ণন কিন্তু একই, কণাটি ঘূর্ণনটা দূরত্বের উপর ডিপেন্ড করছে না। যেহেতু ঘূর্ণন একই, তাই তাদের কৌণিক ত্বরণও সেম। আচ্ছা, যদি তাহলে ঘূর্ণন অক্ষ থেকে একটি কণার ভর m1, ওই কণাটির লম্ব দূরত্ব যদি r1 হয়, কণাটির ত্বরণ যদি a1 হয়, তাহলে টাউ ইকুয়াল টু আমরা কি জানি? আর এফ। এফ ইকুয়াল টু আবার কি? এম এ, আর এম এ। সুতরাং আমরা কি লিখতে পারি? টাউ ওয়ান ইকুয়াল টু r1 m1 a1। বুঝতে পারছো তো? আচ্ছা, সুতরাং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক টাউ ওয়ান ইকুয়াল টু এফ r1। সুতরাং এফের পরিবর্তে এম এ, a1 m1 r1। আবার আমরা জানি এ ইকুয়াল টু আর আলফা। এ ইকুয়াল টু আর আলফা, যদি এখানে মানটি বসাই দিই, তাহলে কি হবে? এ m1 r1 স্কোয়ার। সুতরাং একটি বস্তু অসংখ্য কণা দিয়ে গঠিত, তাতে বস্তুটির মোট টর্ক টাউ ইকুয়াল টু কী হবে? টাউ ওয়ান প্লাস টাউ টু, হ্যাঁ, প্লাস টাউ থ্রি, ডট 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 ডট, এভাবে হবে। তাহলে আমরা লিখি, হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? হ্যাঁ, এখানে চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা বস্তুর অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এবং ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্বগুলো এবং ভরগুলো দেখানো হয়েছে, তাই না? এটি তোমরা বুঝেছো, এর আগে আলোচনা করলাম। আচ্ছা, অনুরূপভাবে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে m2 ভরের কণাটির উপর প্রযুক্ত টর্ক এত। সুতরাং সম্পূর্ণ টর্ক টাউ হলে টাউ ইকুয়াল টু কী হবে? এটা। এখন মানগুলো যদি আমরা বসাই দিই, প্রথমটার জন্য কি হবে? প্রথমটার জন্য হবে আলফা m1 r1 স্কোয়ার প্লাস আলফা m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 ডট। ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো তো? সুতরাং সম্পূর্ণ বস্তুটির টর্ক হলো এটা। মানগুলো বসিয়ে দিলাম,
বসানোর পরে MI/RI², এটি হলো জড়তার ভ্রামক, I ইকুয়াল টু এত, সুতরাং টাউ ইকুয়াল টু I আলফা, অর্থাৎ টর্ক জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। টর্ক সমান সমান জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, কোনোভাবেই সময় নষ্ট করবে না, কোনোভাবেই সময় নষ্ট করবে না। যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো হয়তো ক্লাসে আর কখনো আলোচনা করা হবে না, কারণ এত সময় আমরা আর পাবো না। সো তোমরা একেবারেই সময় নষ্ট করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।